সুভাষচন্দ্র বসুর দেশপ্রেমের তুলনা মেলা ভার। সুভাষচন্দ্রের চরিত্রে নানা মানবিক গুণের সমাবেশ আমরা লক্ষ্য করতে পারি, আর সেই সমস্ত গুণাবলীর বিকাশ কিন্তু ঘটেছিল অত্যন্ত শিশুকাল থেকে। সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ ছিলেন কটক শহরের একজন নামজাদা উকিল। সুভাষের মাও ছিলেন আত্মসচেতন এবং একজন তেজস্বিনী ও মমতাময়ী মহিলা। জানকীনাথ অত্যন্ত স্বদেশ অনুরাগী, ন্যায়নিষ্ঠ এবং তেজস্বী পুরুষ ছিলেন। স্বাভাবিকভাবে সুভাষের মধ্যে তার পিতামাতার গুণগুলি প্রকাশ পেয়েছিল। ব্যক্তিগতভাবে জানকীনাথ সাহেবী চালচলনেই অভ্যস্ত ছিলেন, তাই ছেলেদেরকেও তিনি সাহেবী পোশাকই ব্যবহার করতে দিতেন। সুভাষকে ছোটবেলায় কটক শহরের প্রোটেস্ট্যান্ট স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। সেখানকার সাহেবদের ছেলেদের সাথে পড়াশোনা করতে হতো সুভাষকে। কিন্তু শিশুকাল থেকেই সাহেবী চালচলন সুভাষের অত্যন্ত অপছন্দ ছিল, তাই সাহেবদের স্কুলে বেশ কিছুদিন থাকার পরই সে হাঁপিয়ে উঠেছিল। সেই স্কুলের পরিবেশ ভালো না লাগায় সুভাষকে এবার ভর্তি করে দেওয়া হলো র্যাভেন্স কলেজের স্কুলে। সেখানে ভারতীয় ছাত্রদের সাথে পড়াশোনা করতে তার ভালোই লাগতো। র্যাভেন্স স্কুলে বাঙালি ছাত্রদের সাথে উড়িয়া, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি ছেলেরাও পড়তো। সুভাষ তার বাবার ইচ্ছানুসারে সাহেবী পোশাক পরে স্কুলে যেত। হঠাৎ একদিন দেখা গেল সুভাষ সাহেবী পোশাকের বদলে অন্যান্য ছেলেদের মতো ধুতি, চাদর এইসব পরে স্কুলে যাচ্ছে। এই কথা শুনে বাবা জানকীনাথ ছেলেকে ডেকে হঠাৎ তার এই পোশাক পরিবর্তনের কারণ জানতে চাইল। সুভাষ এতে একটুও ভয় পেল না। সে সোজাসুজি বলল, এটাই তো আমাদের জাতীয় পোশাক বাবা। আমাদের প্রধান শিক্ষক মহাশয়ও আর সব ছেলেদের মতোই জামা কাপড় পরে স্কুলে আসেন। আমার কি উচিত সাহেব সেজে স্কুলে যাওয়া? এই কাপড়েই তো আমি বেশ স্বচ্ছন্দ বোধ করছি। জানকীনাথ ছেলের মুখে এইভাবে কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি সুভাষের মনোভাব বুঝতে পেরে বেশ খুশি হলেন। বললেন, যদি এই পোশাকেই তুমি আরাম পাও তাহলে আর কথা কি, এই কাপড় পরে তুমি স্কুলে যেও। এমনিভাবে ঘর থেকেই ভবিষ্যতের বিদ্রোহী সুভাষচন্দ্রের বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল। এই সময় র্যাভেন্স স্কুলের প্রধান শিক্ষক ছিলেন বিখ্যাত শিক্ষাব্রতী বেণীমাধব দাস। এই শিক্ষকের অমায়িক ব্যবহার, শিক্ষা দেবার পদ্ধতি বা বলা চলে বাঙালি সুলভ সাদাসিধে আচরণ ছোট্ট সুভাষকে বেশ প্রভাবিত করেছিল। তাই সুভাষচন্দ্র পরবর্তীকালে নিজের আত্মজীবনীতে লিখছেন, বেণীমাধব দাসকে দেখার পর শ্রদ্ধা কাকে বলে তা মন প্রাণে অনুভব করলাম। মনে মনে ভাবতাম, মানুষের মতো মানুষ হতে হলে তারই আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। কিন্তু এত প্রিয় শিক্ষককে সুভাষচন্দ্র বেশি দিন পাননি। কিছুদিন পরেই বেণীমাধব বাবু বদলি হয়ে গিয়েছিলেন। সে যাই হোক, ছাত্র আর শিক্ষকের মধ্যে চিঠির আদান প্রদান কিন্তু চলত। আর সেই চিঠির মাধ্যমে সুভাষচন্দ্র শিখেছিলেন কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়, কিভাবে মানুষের সেবা আর কল্যাণে নিজের জীবন উৎসর্গ করতে হয়। এই বেণীমাধব দাসের কাছ থেকেই সুভাষচন্দ্র স্বামী বিবেকানন্দের আদর্শ গ্রহণ করার অনুপ্রেরণা পান। এক বন্ধুর কাছ থেকে সুভাষ পেলেন বিবেকানন্দ রচনাগুলি। পড়তে পড়তে সুভাষচন্দ্রের মনে হলো, এমনই একজন মানুষের জন্য তিনি এতদিন প্রতীক্ষা করছিলেন। স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন তার আদর্শ পুরুষ। স্থির করলেন, স্বামীজির আদর্শেই তিনি হবেন সর্বত্যাগী সন্ন্যাসী। অর্থ, সম্পদ, ভোগবিলাসের জীবনে কোনো সুখ নেই। ত্যাগের মধ্যেই জীবনের প্রকৃত আনন্দ। আধ্যাত্মিক উন্নতির জন্য সুভাষ সচেষ্ট হয়ে উঠল। মাছ মাংস খাওয়া ছেড়ে দিল। দামি পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরত। গভীর রাতে উঠে যোগ সাধনা করত। সাধু সন্ন্যাসীদের দেখলেই তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করত। মাঝে মাঝে বেরিয়ে পড়ত, উড়িষ্যার গ্রামে গ্রামে ঘুরে বেড়াতো। সেখানকার দিন দুঃখী মানুষদের সেবা করত। একবার গ্রীষ্মের ছুটির সময় দেখা গেল, প্রতিদিন বাড়ির কাউকে কিছু না বলে সুভাষ বেরিয়ে যায়, আবার দুপুরে ফিরে আসে। মা জানতে চাইলে সুভাষ তাকে বলে, একটা ভীষণ দরকারি কাজে আমাকে কিছুদিন যেতে হবে। স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে জানকীনাথ খোঁজ করলেন, আর সন্ধান করে জানা গেল সুভাষের দরকারি কাজটা কিন্তু খুব সাংঘাতিক। তাদের ক্লাসের একটা ছেলের বসন্ত হয়েছে, তাই সুভাষ পালা করে ছেলেদের নিয়ে তার সেবা করছে।
এই কথা জেনে জানকীনাথ অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি ছেলেকে ডেকে রাগত স্বরে বললেন, এই রোগটা ভয়ঙ্কর আর সংক্রামক। তুমি এই রোগের সংস্পর্শে যাও, তোমার ভয় করে না? এবারেও সুভাষ নির্ভীক কণ্ঠে বাবাকে উত্তর দিল, আমি জানি রোগটা অত্যন্ত সংক্রামক, কিন্তু যদি রোগের ভয়ে রোগীর সেবা না করি তাহলে কেমন করে রোগ সারবে? তখনকার পুরসভার চেয়ারম্যান ছিলেন জানকীনাথ নিজেই। এই কাণ্ড দেখে তিনি নিজে উদ্যোগ নিয়ে রোগীর চিকিৎসার ব্যবস্থা করলেন। এমনি করে বিভিন্ন সেবামূলক কাজে ছোট্ট সুভাষ তার দলবল নিয়ে যোগ দেয়, আর কিছুদিনের মধ্যে সে শহরের সবার প্রিয়পাত্র হয়ে ওঠে। সুভাষের সহৃদয়তা আর ভালোবাসা অত্যন্ত সহজেই সহপাঠীদের আকর্ষণ করত। একবার যে ছেলে তার সংস্পর্শে আসতো, সে সারা জীবন তাকে মনে রাখত। তার ক্লাসের সমস্ত ছাত্রই তার অনুগামী হয়ে থাকত, আর শিক্ষকদের সাথে তার সম্পর্ক ছিল একবারে আত্মীয়র মতো। একবার এক মুসলিম বস্তিতে আগুন লাগে। তখন সেখানকার লোকজন ভয়ে আতঙ্কে পাগলের মতো ছোটাছুটি করতে থাকেন। আর সেই সময় সুভাষ একদল লোক নিয়ে ঝাঁপিয়ে পড়ল আগুন নেভানোর কাজে। এই দুর্ঘটনার সংবাদ পেয়ে রেভেন্স কলেজের অধ্যাপক গোপালচন্দ্র গাঙ্গুলিও সেখানে উপস্থিত হন। তিনি সেখানে ছেলেদের সাহস আর উদ্যম দেখে অবাক হয়েছেন। বিশেষ করে ছাত্রদের দলনেতা সুভাষচন্দ্রের নিপুণ পরিচালনা শক্তি দেখে তিনি তার ভূয়সী প্রশংসা করলেন। সমবেত প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিভে যায়। যখন সুভাষ অষ্টম শ্রেণীতে পড়তো, তখন শহরে বসন্ত রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল। আর সাথে সাথে নিজের সঙ্গী সাথীদের নিয়ে সুভাষ অসহায় রোগীদের সেবা করার কাজে নেমে পড়েন। সকলে ওষুধ পথ্য নিয়ে দরিদ্র রোগীদের ঘরে ঘরে গিয়ে অক্লান্তভাবে তাদের সেবা করতে লাগলো। সুভাষের কাছে জাত বা ধর্মের কোনো বাছবিচার ছিল না। আর্ত মানুষের সেবাই ছিল তার কাছে মূল লক্ষ্য। যখন সুভাষ ভয়ঙ্কর মহামারীর মধ্যে ছেলেদের নিয়ে অক্লান্তভাবে সেবা করে চলেছে, তখন একদল দস্যু তাদের কাছে বাধা সৃষ্টি করলো। হায়দ্রার মুপলা ছিল সেই দস্যু দলের সর্দারের নাম। লোকটিকে দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি প্রকৃতিও ছিল নিষ্ঠুর। সে নিজের দলবল নিয়ে উড়িয়া বাজারে মুসলিম পল্লীতে থাকতো। তাদের কাজ ছিল দাঙ্গা হাঙ্গামা করা, লুটতরাজ ইত্যাদি কুকর্ম। এদের অত্যাচারের প্রতিবাদ করার মতো সাহস প্রতিবেশীদের ছিল না। এই হায়দার মুপলা মহামারীর মতো ভয়ঙ্কর দুঃসময়েও বস্তির কিছু লোককে প্ররোচিত করে তুলল। তাদের নিয়ে সে সেবাব্রতী তরুণ ছাত্রদলকে এই এলাকা থেকে তাড়াবার ষড়যন্ত্র করল। এমন সময়ে হায়দারের বাড়িতেই বরফের ছায়া পড়ল। তার স্ত্রী এবং একমাত্র ছেলে এই বসন্ত রোগে আক্রান্ত হল। বিভ্রান্ত হায়দার ডাক্তারের সন্ধানে ছুটল, কিন্তু সেখানে সে ডাক্তারকে পেল না। তখন সে নিতান্ত হতাশ হয়ে বাড়ি ফিরে এলো, আর ফিরে এসে দেখলো এক আশ্চর্য দৃশ্য। সেই দৃশ্য দেখে বিস্ময়ে বিহ্বলতায় সে বোবা হয়ে গেল। যে ছেলের দলকে সে পাড়াছাড়া করবে বলে লোকজন নিয়ে দল পাকিয়েছিল, আর সেই ছেলেরই দল এই দূরটিতে তার কুঁড়ে ঘরের বারান্দায় সমস্ত ওষুধপত্র নিয়ে তার স্ত্রী আর ছেলের সেবা করত। এই ঘটনা দেখে অনুতাপে দগ্ধ হয়ে হায়দারের দু চোখ দিয়ে জলধারা নেমে এলো। সেই যাত্রায় হায়দারের স্ত্রী আর পুত্র বেঁচে গেল। সেই সঙ্গে হায়দারের স্বভাবও গেল একদম বদলে। সে সারা জীবন সুভাষের গুণমুগ্ধ ভক্ত হয়ে উঠেছিল।